প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনা কোষ রসায়ন থেকে আমরা পলিস্যাকারাইড পড়ছিলাম। তোমরা নিশ্চয়ই জানো তিনটি পলিস্যাকারাইড রয়েছে, একটা হলো স্টার্চ, সেলুলোজ এবং গ্লাইকোজেন। আমরা গত পঞ্চম ক্লাসে আমরা স্টার্চ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনা হলো সেলুলোজ নিয়ে এবং গ্লাইকোজেন নিয়ে। চলো তাহলে দেখি সেলুলোজ। দেখো, সেলুলোজ আবিষ্কার করেছেন অ্যানসেলমি পায়েন, ইনি সেলুলোজ আবিষ্কার করেছেন এবং কৃত্রিম সেলুলোজ সংশ্লেষ করেছেন কোবেইশি এবং শোডি, এই দুইজন বিজ্ঞানী কৃত্রিম সেলুলোজ সংশ্লেষণ করেছেন। 300 থেকে 3000টি বেটা ডি গ্লুকোজের অণু নিয়ে তৈরি হয়েছে সেলুলোজ। কার্বন বন্ধন হবে বেটা 1 বন্ধন এবং এটা হবে অশাখান্বিত, অর্থাৎ সোজা লম্বা একটা চেইনের মতো হবে। উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, অর্থাৎ কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ। তাহলে উদ্ভিদের কোষ প্রাচীরে সেলুলোজ থাকে। চলো তাহলে দেখি সেলুলোজের গঠনগুলো কেমন এবং বেটা ডি গ্লুকোজের সাথে সেলুলোজ কীভাবে 1 বন্ধন করে আছে। তাহলে চলো দেখা যাক সেলুলোজ। সেলুলোজের আণবিক সংকেতটা দেখে আসি। প্রথমে হলো সেলুলোজের আণবিক সংকেত। আণবিক সংকেত হলো C6H10O5 হোলেন, এটা হলো সেলুলোজের আণবিক সংকেত। তাহলে সেলুলোজের গঠনটা দেখি। সেলুলোজ তৈরি হয়েছে কী দিয়ে? বেটা ডি গ্লুকোজের অণু নিয়ে। আমরা একটু বেটা ডি গ্লুকোজ অঙ্কন করি। আমরা আগেও বেটা ডি গ্লুকোজ সম্পর্কে বিস্তারিত জেনেছি। এটা চেইন স্ট্রাকচার কেমন হয়, রিং স্ট্রাকচার কেমন হয়। এটা হলো বেটা ডি গ্লুকোজের একটা রিং স্ট্রাকচার। এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এই কর্নারে কার্বন আছে, আর উপরে একটা কার্বন আছে। এখানে অক্সিজেন আছে আর এখানে একটা কার্বন আছে। কার্বনের এই হাত আমরা বের করে দিলাম, এই হাতটা একটা বের করে দিলাম, এখানে একটা অক্সিজেন আছে। কার্বনের এই হাতটা বের করে দিলাম। দেখো তাহলে সেলুলোজের গঠনটা দেখি। আমরা এটা নাম্বারিং করে আসি। এটা হলো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা হলো 6। তাহলে এবার হাইড্রক্সিল গ্রহণ পূর্ণ করি। যেহেতু আমরা বলেছি বেটা ডি গ্লুকোজ, তাহলে 1 নম্বর কার্বনের হাইড্রক্সিল গ্রুপটা উপরে আর নিচে বসবে হাইড্রোজেন। নিচে বসলে হলো আলফা, উপরে হলো বেটা। 2 নম্বর কার্বনটা দেখে আসি। এখানে হাইড্রোজেন, নিচে একটা হাইড্রক্সিল গ্রুপ। 3 নম্বর কার্বন হাইড্রক্সিল গ্রুপটা কিন্তু উপরে বসবে, নিচে বসবে হাইড্রোজেন। এটা একটু মাথায় রাখতে হবে। 3 নম্বর কার্বন হাইড্রক্সিল গ্রুপটা কিন্তু উপরে বসবে। এই কার্বনের এখানে 4 নম্বর কার্বন হাইড্রক্সিল গ্রুপটা নিচে, উপরে হলো হাইড্রোজেন। 5 নম্বরে এখানে একটা হাইড্রোজেন আর এটা হলো CH2OH। হয়ে গেল আমাদের একটা বেটা ডি গ্লুকোজ। এরকম কতগুলো বেটা ডি গ্লুকোজ নিয়ে তৈরি হবে? 300 থেকে 3000টি বেটা ডি গ্লুকোজ নিয়ে এটা তৈরি হবে। তো এরপরে আমরা আর একটা বেটা ডি গ্লুকোজ অঙ্কন করি। আর একটা বেটা ডি গ্লুকোজ আমরা অঙ্কন করছি। এই আর একটা বেটা ডি গ্লুকোজ, এই কর্নারে একটা কার্বন আছে, এই কর্নারে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে আমাদের একটা অক্সিজেন আছে, এখানে CH2OH। এই হাত কার্বনের হাতগুলো আমরা যদি বের করে দিই, এটাও আমাদের বেটা ডি একটা গ্লুকোজ অঙ্কন করলাম। নাম্বারিংটা করি। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 আর এটা হলো 6 নম্বর কার্বন। বেটা ডি গ্লুকোজ তার মানে 1 নম্বর কার্বনের হাইড্রক্সিল গ্রুপটা উপরে বসবে, নিচে হাইড্রোজেন। এই কার্বনের এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রক্সিল গ্রুপ, এখানে একটা হাইড্রক্সিল গ্রুপ, নিচে হাইড্রোজেন, উপরে হাইড্রোজেন, নিচে হাইড্রক্সিল গ্রুপ, এখানে একটা হাইড্রোজেন আর এইখানে হলো আমাদের একটা অক্সিজেন। অর্থাৎ এইটা কিন্তু সেই অক্সিজেন ব্রিজ যা তোমাদের পূর্বের ক্লাসগুলোতে শিখিয়েছি। এরপরে আমরা আর একটা বেটা ডি গ্লুকোজ অঙ্কন করি। আর একটা বেটা ডি গ্লুকোজ আমরা অঙ্কন করলাম। এখানে একটা কার্বন আছে, এইখানে একটা কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, আমরা এখানে কার্বন আছে,
এখানে হাইড্রোজেন, এখানে হলো আমাদের 3 নম্বর কার্বনের পরিবর্তন আছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে হাইড্রক্সিল গ্রুপ, 3 নম্বর কার্বনের উপরে হাইড্রক্সিল গ্রুপ, নিচে হাইড্রোজেন, 4 নম্বর কার্বনে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রক্সিল গ্রুপ, এখানে অক্সিজেন, আর এই কার্বনের এইখানে হলো হাইড্রক্সিল গ্রুপ, নিচে একটা অক্সিজেন। সো আমরা এটা দেখো, এটা নাম্বারিং করে ফেলি। এটা হলো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, আর এই হলো আমাদের 6 নম্বর কার্বন। তাহলে কারা কারা কাছাকাছি এসেছে? বেটা ডি গ্লুকোজগুলো আমরা একসাথে লিখলাম, এবং 1 নম্বর কার্বন আর একটা বেটা ডি গ্লুকোজের 4 নম্বর কার্বন কাছাকাছি এসেছে। এদের মধ্যে এবার আমরা বন্ড তৈরি করব এক অণু পানি বিয়োজনের মাধ্যমে, অর্থাৎ এখান থেকে আমাদের বিয়োগ হবে 1 অণু পানি। তার মানে এই হাইড্রক্সিল গ্রুপ আর এই হাইড্রক্সিল গ্রুপ থেকে যদি আমরা 1 অণু পানি বিয়োজন করে দিই তাহলে একটা অক্সিজেন থাকে। তাহলে এদের মাঝখানে আমরা কি করতে পারি? একটা অক্সিজেনের ব্রিজ তৈরি করে দিতে পারি। এই যে একটা ক্রস, একটা কোনাকুনি অক্সিজেনের ব্রিজ তৈরি হয়েছে এখান থেকে। তাহলে আর হাইড্রোজেন বা হাইড্রক্সিল গ্রুপটা থাকছে না, এটা অক্সিজেনের ব্রিজ তৈরি হয়েছে। এখান থেকেও যদি আমরা 1 অণু পানি বিয়োজন করে দিই তাহলে একেবারে সরাসরি এখান থেকে একটা অক্সিজেনের ব্রিজ তৈরি হয়ে যাবে। তাহলে এই হাইড্রক্সিল গ্রুপ আর এই হাইড্রক্সিল গ্রুপ চলে গেল, থাকলো একটা অক্সিজেন, অক্সিজেনটা মাঝখানে গিয়ে একটা বন্ধন তৈরি করেছে। এই ধরনের বন্ধনকে বলা হয়েছে গ্লাইকোসাইডিক বন্ড। আণবিক সংকেতটা যদি আমরা দেখি তাহলে কিভাবে হবে? এখান থেকে যদি আমরা একটা অক্সিজেনকে নিয়ে নিলাম, আর এ পাশ থেকে যদি আমরা অক্সিজেনটাকে বাদ দিয়ে আমরা নিয়ে আসি, তাহলে এইটুকুর মধ্যে যদি আমরা দেখি তাহলে এখানে কার্বন আছে 6টি, হাইড্রোজেন আছে 10টি এবং অক্সিজেন আছে 5টি। এখানে আমরা N দিয়ে দিলাম। তাহলে এটা তৈরি হয়ে গেল আমাদের সেলুলোজের এক অংশ। এটা নিচে যদি আমরা লিখে থাকি তাহলে এটা হলো সেলুলোজের চেইন আমরা দেখতে পেলাম। চিত্রে একটা সেলুলোজের চেইন আমরা দেখতে পেলাম। সেলুলোজ আয়োডিন দ্রবণে তেমন কোনো রং দেয় না। সেলুলোজের পরে এবার চলে আসি আমরা গ্লাইকোজেন। সেলুলোজের পরে এইবার আমাদের আলোচনা গ্লাইকোজেন। সেলুলোজের পরের আলোচনা হলো গ্লাইকোজেন। দেখো গ্লাইকোজেনের আণবিক সংকেতটা কিন্তু ঠিক সেলুলোজের মতোই, C6H10O5 হোলেন। এটাও কিন্তু গ্লাইকোজেনের আণবিক সংকেত। তাহলে গ্লাইকোজেনটা কী ধরনের? দেখো এটা একটা পুষ্টিজাত পলিস্যাকারাইড, অর্থাৎ প্রাণীর শরীরে গ্লাইকোজেনগুলো পুষ্টি হিসাবে কাজ করে থাকে। প্রাণীদের সঞ্চিত খাদ্য উপাদান হলো গ্লাইকোজেন। 10,000 থেকে 30,000টি আলফা গ্লুকোজের অণু নিয়ে তৈরি হয়েছে গ্লাইকোজেন। এদের কার্বন বন্ধন হলো 1 এবং 1 অর্থাৎ অ্যামাইলোপেকটিন। আমরা গত ক্লাসে যে অ্যামাইলোপেকটিন পড়েছিলাম সেই অ্যামাইলোপেকটিনের মতোই এদের লিঙ্কেজ হবে 1,4 এবং 1,6। তাহলে যেহেতু 1,6 আছে তাহলে অবশ্যই এটা শাখান্বিত। পূর্বে আমরা যেটা সেলুলোজ দেখেছি সেটা কিন্তু শাখান্বিত ছিল না, এটা শাখান্বিত। গ্লাইকোজেনকে আবিষ্কার করেছেন ক্লাউড বার্নার্ড, তিনি গ্লাইকোজেনকে আবিষ্কার করেছেন। আয়োডিন দ্রবণের লালচে বেগুনি বর্ণ ধারণ করে, এইটা হলো আমাদের গ্লাইকোজেন। তবে মজার ব্যাপার, গ্লাইকোজেনের এক একটি শাখাতে প্রায় 10 থেকে 20টি আলফা ডি গ্লুকোজের অণু থাকে। দেখি আমরা একটা গ্লাইকোজেনের গঠন। এটাও কিন্তু আমাদের গ্লুকোজ, কিন্তু সেই গ্লুকোজটা হবে আলফা ডি গ্লুকোজের অণু নিয়ে এটা তৈরি হয়েছে। তাহলে এখানে একটা কার্বন আছে, এই কর্নারে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন, এই কর্নারে একটা কার্বন রয়েছে, আর উপরে একটা কার্বন রয়েছে। দেখো আশা রাখি খুব সহজেই তোমরা বুঝতে পারছো কার্বনগুলো কিভাবে সাজানো হয়েছে। আমরা একটু নাম্বারিং করে আসি। 1টা, এটা 2টা, এটা 3টা, এটা 4 নম্বর কার্বন, এটা 5 নম্বর কার্বন, এটা হলো 6 নম্বর কার্বন। দেখো এটা তৈরি হয়েছে কিন্তু আলফা গ্লুকোজ দিয়ে, আলফা ডি গ্লুকোজ, আর এটা ছিল কিন্তু বেটা ডি গ্লুকোজ। আলফা বেটা নির্ভর করে আমরা আগেও বলেছি 1 নম্বর কার্বনের উপরে। 1 নম্বর কার্বনের হাইড্রক্সিল গ্রুপটা যদি নিচে বসিয়ে দিই তাহলে সেটা আলফা, আর উপরে বসিয়ে সেটা হলো বেটা। আমরা নিচে বসিয়ে দিয়েছি, এটা হলো আলফা গ্লুকোজ। 2 নম্বর কার্বনের এখানে একটা হাইড্রোজেন, নিচে একটা হাইড্রক্সিল গ্রুপ বসে গেল। 3 নম্বর কার্বনে কিন্তু একটু পরিবর্তন আছে, হাইড্রক্সিল গ্রুপটা কিন্তু উপরে বসবে, নিচে হাইড্রোজেন বসবে। 4 নম্বরে দেখে আসি, এখানে একটা হাইড্রোজেন, নিচে হাইড্রক্সিল গ্রুপ, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে হলো CH2OH হয়ে গেল আমাদের একটা, আর এখানে একটা অক্সিজেন ব্রিজ আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের আলফা গ্লুকোজ। এরকম কতগুলো আলফা গ্লুকোজ নিয়ে তৈরি হবে? 10,000 থেকে
30,000 আলফা গ্লুকোজ নিয়ে তৈরি হবে আমাদের গ্লাইকোজেন। তবে গ্লাইকোজেন ছোট ছোট চেইন নিয়ে তৈরি হয়, এক একটা চেইনে 10 থেকে 20টি আলফা ডি গ্লুকোজের অণু নিয়ে তৈরি হয়েছে। আমরা দেখি এর পরের আলফা গ্লুকোজটা কেমন থাকে। আলফা ডি গ্লুকোজের চেইনটা আমরা আরেকটা চেইন দেখে আসি। এই যে আমরা একটা চেইন হতে যাচ্ছে, এখানে একটা কার্বন আছে, এই কর্নারে একটা কার্বন আছে, এই কর্নারে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে এবং উপরে একটা কার্বন আছে। এই রিং স্ট্রাকচার, চেইন স্ট্রাকচারগুলো আমরা পূর্বের ক্লাসগুলোতে শিখিয়েছি। তোমরা আরেকবার প্রয়োজনে দেখে নিতে পারো যে কিভাবে আমরা এগুলোকে রিং অঙ্কন করেছি, কিভাবে আমরা চেইন অঙ্কন করে থাকি। পূর্বের ক্লাসগুলোতে দেখলে তোমরা সহজে এটা বুঝতে পারবে। এটা 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 আর এটা হলো 6 নম্বর কার্বন। তাহলে এটাও আমাদের আলফা গ্লুকোজ। তাহলে অবশ্যই 1 নম্বর কার্বনের হাইড্রোক্সিল গ্রুপটা নিচে বসবে, উপরে হাইড্রোজেন, নিচে একটা হাইড্রোক্সিল গ্রুপ। 3 নম্বরে কিন্তু একটু পরিবর্তন আছে, সবাই কিন্তু এখানে একটু খেয়াল রাখতে হবে, কারণ এখানে ভুল আর কিন্তু অনেক সম্ভাবনা থাকে। এখানে হাইড্রোজেন আর এখানে আছে CH2। 3 নম্বর কার্বনটা কিন্তু একটু ভিন্নতা আছে, এখানে একটু বেশি করে সবাইকে নজর রাখতে হবে। আশা রাখি বুঝতে পেরেছো তোমরা খুব সহজেই, অনেক সহজ করে মজা করে এটাকে বুঝতে হবে, তাহলে এটা খুব সহজেই তোমাদের মনে থাকবে। এখানে একটু পরিবর্তন নিয়ে আসা হয় 3 নম্বর কার্বনটাতে। 3 নম্বর কার্বনে কেন এমনটি হয়, যখন আমরা চেইন স্ট্রাকচার দেখি, চেইন স্ট্রাকচার থেকে যখন রিং স্ট্রাকচার দেখি, তখন সেই ক্লাসগুলো দেখলেই তোমরা এটা বুঝতে পারবে কেন পরিবর্তনগুলো এসেছে। তাহলে এখানে কার্বনের নাম্বারিং করি 1 2 3 4 5 6, 6টা কার্বন। তাহলে এখানে একটা হাইড্রোজেন বসিয়ে দিয়েছি, এখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ, তাহলে আমরা বুঝেছি এটাও কিন্তু আমাদের আলফা ডি গ্লুকোজ হতে যাচ্ছে। এখানে একটা হাইড্রোজেন হাইড্রোক্সিল গ্রুপ, 3-এর একটু পরিবর্তন রয়েছে, তোমরা এটা দেখেছো সবাই। 4 নম্বর কার্বন হাইড্রোক্সিল গ্রুপটা নিচে হয়ে গেল আমাদের, এখানে একটা হাইড্রোজেন বাকি আছে, আমাদের হয়ে গেল কিন্তু আলফা ডি গ্লুকোজ। এরকম আলফা ডি গ্লুকোজ একটা চেইনে থাকে 10 থেকে 20টি। তো 10 থেকে 20টা আমরা আঁকতে পারছি না, আমরা মোটামুটি 3টা আলফা ডি গ্লুকোজের চেইনে আমরা এঁকে ফেলেছি। এবার এদের ভিতরে বন্ড তৈরি করতে হবে। দেখো গ্লাইকোজেনগুলোও ঠিক আগের মতোই, আগের লিঙ্কেজটা কিন্তু ক্রস ছিল, এটা কিন্তু সেলুলোজ, উদ্ভিদের কোষ প্রাচীর তৈরি হয়। আর গ্লাইকোজেন পুষ্টিজাত পলিস্যাকারাইড, প্রাণী দেহে থাকে হলো পুষ্টিজাত পলিস্যাকারাইড। এদের লিঙ্কেজগুলো কিন্তু নিচে হচ্ছে, কারণ এখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ, এখানে হাইড্রোক্সিল গ্রুপ থেকে যদি আমি 1 অণু পানি বিয়োজন করে দিই, তাহলে থাকে 2টো হাইড্রোজেন মুছে গেল আর একটা অক্সিজেন মুছে গেল। দেখো একটা অক্সিজেন থাকলো, অক্সিজেনটা ব্রিজে চলে গেছে। তাহলে এটা একটা অক্সিজেন ব্রিজ বা এই বন্ধনটিকে বলা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। আমরা নেক্সটটাও দেখে আসি, চলো দেখি নেক্সটটাও কিভাবে তৈরি হচ্ছে। দেখো এখানেও কিন্তু একটা গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হয়ে গেছে, একইভাবে গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হয়ে গেছে। তাহলে তৈরি হয়ে গেল আমাদের একটা একেবারে গ্লাইকোজেনের গঠন আমরা দেখলাম। তাহলে এটা হলো চিত্রে গ্লাইকোজেন। আমরা যদি এটাকে লিখে আসি, তাহলে চিত্রে হয়ে গেল গ্লাইকোজেন। দেখো এটা আমরা কিন্তু 1-4 লিঙ্কেজ দেখিয়েছি। আমরা যদি আরেকটা আলফা গ্লুকোজকে যদি আমি 6 নম্বর কার্বনের সাথে সংযোগ করে দিই, তাহলে কিন্তু 1-4-এর সাথে আবার 1-6 সংযোগ হয়ে যাবে। তাহলে এটা হলো গ্লাইকোজেন। একে যদি আমরা আয়োডিন দ্রবণ যোগ করি, তাহলে দেখো লালচে বেগুনি বর্ণ ধারণ করে। অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা এখানে লিখে দিয়েছি, বিস্তারিত তথ্য আরও বইয়ে রয়েছে। তাই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আশা রাখি তোমরা মনে রাখবা, আর খুব সহজে বুঝতে পেরেছো যে কিভাবে সেলুলোজ তৈরি হয়েছে এবং উদ্ভিদের কোষ প্রাচীর তৈরি হয়েছে, আর কিভাবে গ্লাইকোজেনের গঠনগুলো তৈরি হয়েছে, এগুলো তোমরা সহজেই মনে রাখতে পারবা। তাই গ্লাইকোজেন কিন্তু কিছুটা অ্যামাইলোপেকটিনের মতো, অর্থাৎ 1-4 এবং 1-6 লিঙ্কেজ তৈরি হয় গ্লাইকোজেন। এটা প্রাণীজ স্টার্চ বলা হয়, একেবারে সরাসরি আমরা গ্লাইকোজেনকে প্রাণীজ স্টার্চ বলতে পারি। এটা ছিল আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সেলুলোজ এবং গ্লাইকোজেন নিয়ে। আশা রাখি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।